আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, দেখো অভ্যুত্থান বইয়ের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আমরা আজকে আলোচনা করছি বাক্যতত্ত্ব। এইটা তোমাদের বাংলা ব্যাকরণের টপিকের মধ্যে 5 নম্বর টপিক। আর যদিও ধারাবাহিকভাবে তোমরা তার নিশ্চয় অন্যান্য টপিকগুলো করেছো। তো বাক্যতত্ত্ব কোনটা? ওই যে বাক্য রূপান্তর করতে বলে, তোমাকে সরল যৌগিক জটিল করতে বলে। এই যে রূপান্তরটা ইংলিশে তোমার যেটা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করো, চিনতে পারছো কিনা কোন টপিকটা? তো সেই টপিকটা এখন এই টপিক কি স্কিপ করার কোনো সুযোগ আছে কিনা? না, এই টপিক কি স্কিপ করার কোনো সুযোগ নেই, এটা একদম আবশ্যিক একটা টপিক। যেমন উপসর্গ, প্রত্যয়, সমাস তিনটা মিলে দুইটা আসে, সেখান থেকে একটা বাদ দিলেও হয়, না দিলে এরকম করে যেতে পারো, কিন্তু এখানে কিন্তু সেই সুযোগটা নাই। অর্থাৎ এই একটা টপিক, এই টপিক থেকে প্রশ্ন হবেই, তোমাকে পারতে হবে। তো এই যে ভিডিওটা নিতেছি এটা হচ্ছে ধরতে নাও লেকচার 1 কিংবা লেকচার 00। এখান থেকে কোনো কোশ্চেন আসবে না, কিন্তু পুরোটা কিভাবে কোশ্চেন আসে, কি পড়তে হবে, কোনটাকে আবশ্যিকভাবে পড়তে হবে, কোনটাকে বাদ দিলেও চলবে, যারা হচ্ছে ফুল প্রিপারেশন নিতে চাচ্ছ তারা কি কি পড়বা, যারা হচ্ছে শর্ট প্রিপারেশন নিতে যাচ্ছ তারা কি পড়বা, সবটাই আলোচনা করব। এখন দেখো এই যে বাক্যতত্ত্ব পরীক্ষা প্রশ্ন কিভাবে আসে, প্রশ্ন তোমার দুইটা আসে, দুইটা স্টাইল। একটা হচ্ছে বর্ণামূলক। বর্ণামূলক প্রশ্নগুলো থাকবে বাক্য কাকে বলে, সার্থক বাক্য বা আদর্শ বাক্য কয়টি গুণ বিশিষ্টে বা বৈশিষ্ট্য থাকা আবশ্যক বা থাকে, এরকম প্রশ্নগুলো আসে। উদাহরণসহ আলোচনা করো। এই প্রশ্নটা সবচেয়ে বেশি আসে। তো 8টা বোর্ডের মধ্যে বা 9টা বোর্ডের মধ্যে তুমি দেখবে অন্তত 5 থেকে 6টা বোর্ডে এই প্রশ্নটা আসছে, 1-2টা বোর্ডে বাকি প্রশ্নগুলো আসে। তার মানে এই প্রশ্নটাই সবচেয়ে কমন। যারা বাক্য রূপান্তর পারে না, জটিল জটিল করতে পারে না, তারা এইটাকে মুখস্থ করেও তুমি কমন ফেলতে পারবা। ঠিক আছে? কেউ আছে ওইটা আর জীবনে পড়েই না, ওই কমন ফেলার জন্য এটাই বারবার পড়ে, তা সেটা করতে পারো। ওকে, তাহলে এইটা পড়বা। এটা পড়লে তুমি ধরা খাওয়ার আশঙ্কা আছে, ধরে নাও কত পার্সেন্ট, 50% ধরা খাওয়ার আশঙ্কা আছে, কিন্তু বেশিরভাগই সার পেয়ে যাবা যে এটাই বেশি নিশ্চিত। ঠিক আছে? তা কিন্তু হয়তো ভোট ভিত্তিক ধরা খেয়ে যেতে পারো, অর্থাৎ আসছে ঠিকই, তোমার বোর্ডে আসে নাই, তখন একেবারে অবরফা অবস্থা। এই জন্য আর কি বাকি দুইটা যেটা আছে সেটাও পড়ে নিতে পারবো। অর্থাৎ গঠনগতভাবে অর্থগত প্রকার, অর্থগতভাবে অর্থ বাক্যের শ্রেণীভাগ আলোচনা করো। এই যে অর্থগতভাবে এইটারও ভ্যালু কমে আসতেছে, এটাও এই ইদানিংকালে আসতে দেখা যায় না। তাহলে বাকি থাকলো দুইটাই, এইটা আর এইটাই। সুতরাং যদি যারা হচ্ছে ক দিতে চাও না, তারাও এই দুইটা পড়বা। আর যারা ক দিবা তাদের তো এই দুইটা পড়া ছাড়া কোনো গতি নাই। আর এটা যেটা পদক্রম কি, বাংলা বাক্যে পদক্রম 5টি নিয়ম উদাহরণ লেখো, এটা আমাদের বইয়ের মধ্যে দিয়েছি, কিন্তু এটা পড়তে যায়ও না। এটা পড়ে তোমার জীবনও যে খুব ভ্যালু হবে, কোনো কাজে লাগবে, পরবর্তীতে পর্যায়ে কাজে লাগবে, এইটা একেবারে উচ্চতর দক্ষতা যারা হচ্ছে ভাষা নিয়ে ভাষাবিদ হবে তাদের কাজে লাগতে পারে। পরীক্ষাগতভাবে তোমার জীবনের কোনো অংশে এটা কাজে লাগবে না। ওই জানায় লাভ হবে, কিছুটা জিনিস জানলা। তুমি যদি বাংলার টিচার হতে চাও তাইলে তোমার লাগবে, তুমি বাংলা এক্সপার্ট হতে চাইলে তাইলে তোমার লাগবে, কিন্তু পরীক্ষার জন্য এই টপিকটা লাগবে না, তা বাদ দিতে পারো। আর একটা হচ্ছে খটা হচ্ছে মজা। এরকম 8টা বাক্য থাকবে, 5টাকে তুমি রূপান্তর করে দিবা, বাস 5-এ 5 পেয়ে গেছো। সুতরাং 5-এ 5 পাইতে চাইলে তাইলে তোমাকে এই রূপান্তর শিখতে হবে। আর শর্টকাটে কোনো রকম পাস করতে চাইলে তাইলে তুমি হচ্ছে এখানে ক আর খ যেটা আছে, মানে এই দুইটা যেটা আছে, এই দুইটাকে আয়ত্তে নিয়ে আসবে, এই দুইটাকে একদম মুখস্থ করে ফেলবা। শুধু মুখস্থ করবা না, খাতায়ও লিখবা, দেখে দেখবা তুমি পারতেছো কিনা। পারলে তারপর নিশ্চিত হয়ে পরীক্ষা হলে যাবা। কারণ এমনি পড়ো মনে হয় পারতেছি, কিন্তু পরীক্ষা হলে গিয়ে আসলে পারো না। এই জন্যই এই দুইটা, যেহেতু তুমি পড়ছোই, ধরো এই টপিক থেকে পড়ছোই এই দুইটা, কিন্তু এই দুইটা থেকে যদি তুমি প্রশ্ন না পারো তাহলে তো তুমি একদম একেবারে এই টপিকটা পুরো বাদ, মানে তোমার কিছুই হইল না। তো সুতরাং এটা, আর যারা ভালো কলেজের ভালো স্টুডেন্ট তারা কিন্তু এটা পড়তে হবে, কারণ তোমার এই দুইটা শুধুমাত্র কোনো রকম এইচএসসি পরীক্ষা পাশ করার জন্য লাগতে পারে, আবার একটু ধরা খাইয়েও যেতে পারো, কিন্তু এইটা করলে পরে তোমাকে ধরা দেওয়ার কোনো সুযোগ নাই। তবে এটা পড়তে হলে পারতে হয়, প্র্যাকটিস করতে হয়, অনেক শিখতে হয়, সমস্যা চিহ্নিত করে বুঝতে হয়। এই হচ্ছে খ, অর্থাৎ এটা ইংলিশের মতন, তবে ইংলিশ থেকে সহজ আছে। ইংলিশ অবশ্য তোমাদের কিছু শর্টকাট টেকনিক বলে, এখানেও টেকনিক, ওখানেও প্রায় 8-10টা টেকনিক রয়েছে, 8-10টা টেকনিক না, বা প্রত্যেকটার জন্য একটা করে টেকনিক, একটা করে কৌশল। একটা করে কৌশল অবলম্বন করলে কি সরল থেকে যৌগিক, জটিল থেকে জটিল, নির্দেশক, এই যে এখানে যেটা লেখা থাকবে তোমাকে বাক্য সেই জিনিসটাই রূপান্তর করতে হবে। লেখা থাকে বন্ধনীর নির্দেশ অনুযায়ী যে কোনো 5টি বাক্য রূপান্তর করো। বাক্যটা যে স্টাইলে আছে তোমাকে এটা রূপান্তর করে কি করতে হবে, সরল করতে হবে। যেমন যা বার্ধক্য তাকে সবসময় বয়সের ফ্রেমে বাঁধা যায় না, তাহলে বলতে হবে বার্ধক্যকে সবসময় বয়সের ফ্রেমে বাঁধা যায় না। হয়তো বুঝো নাই, যাক, এটা তো বুঝার ক্লাস করছি না, আমরা এটা আলোচনা করার ক্লাস করছি। এরপর দেখে নাও আমরা যে বাক্যান্ত নির্দেশনা কয় রকম বাক্যে আমাদের রূপান্তর করতে বলে। তোমাদের ইংলিশে তো বাক্য রূপান্তরটা বেশ রকম হয়, এই সরল যৌগিক জটিল, ইংলিশে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড।
নির্দেশক প্রশ্নবাচক অনুজ্ঞা আবেগ শব্দ ইংলিশে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, তারপর হচ্ছে ইম্পারেটিভ, আর একটা হচ্ছে এক্সক্লামেটরি। এখানে অপারেটিভ নাই। এরপর হচ্ছে ইংলিশে অ্যাফার্মেটিভ, নেগেটিভ আছে। ইংলিশে তোমরা আরো অনেকগুলো রূপান্তর তোমরা করো, সেরকম ভয়েসের রূপান্তর করো অ্যাক্টিভ প্যাসিভ, তোমরা ন্যারেশনের রূপান্তর করো যে ডিরেক্ট স্পিচ, ইনডিরেক্ট স্পিচ। এরপর তোমরা হচ্ছে রূপান্তর করো হচ্ছে কি বলা যায় ওই পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তাহলে এখানে কিন্তু তোমার এত ভেরিয়েশন নাই, এখানে ভেরিয়েশন মাত্র এই কয়টাই: সরল যৌগিক জটিল, নির্দেশক প্রশ্নবাচক অনুজ্ঞাবাচক, আবেগ শব্দ, অস্তিবাচক নেতিবাচক। তাইলে এই দুইটা পারলেই আমাদের সহজ করে পারা হয়ে গেছে। এবার দেখো যেভাবে করে তুমি উত্তর করবা, হ্যাঁ উত্তর করার জন্য তোমাকে এভাবে করে দিতে হবে। তবে এই উত্তরটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে বাক্য কাকে বলে তোর সঙ্গে তুমি দিলা, দেওয়ার পর দিলা আদর্শ বাক্যের 3টি গুণ থাকে, 3টা গুণ তুমি দিবা যাতে তোমার এবং কি সাজায় লিখবা কিন্তু এইভাবে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা, যে খালি লেখা দিলা নাম্বার পাবা না, সাজিয়ে দিবা। টিচারের চোখের সামনে টকটক করতে থাকে, তোমাকে নাম্বার দিতেই হবে। তুমি যতটা পরিচ্ছন্ন পরিষ্কার হয়ে লিখতে পারবা, তোমাকে নাম্বার দিতে সে তত ইনফ্লুয়েন্স বা উদ্বুদ্ধ হবে। এই জন্য এরকম সাজিয়ে লিখবা, ঠিক আছে? এই যে এই ক্লাসটা যদি দেখো, আমি কাকে বলবো, নামটা হচ্ছে নামটা কি, শাকিরা বিনতে মুস্তফা। আচ্ছা ঠিক আছে, ও আমাকে একদিন কল দিয়ে পরে জানায় যে কি বলে, স্যার আমি এখন থেকে বাংলাদেশের ব্যাপারে ভালো নাম্বার পাই, এবং কলেজে যে ম্যাডাম সেও আশ্চর্য, তুমি এরকম করে সুন্দর করে লেখো কিভাবে, পড়ে নাকি আমার বই দেখিয়েছে, বলছে স্যার এরকম একটা বই আছে যে বইয়ের মধ্যে শুধু প্রশ্ন কীভাবে সেটা না, কীভাবে করে লিখতে হবে, সাজিয়ে লিখতে হবে সেটা সহ দেওয়া আছে। তো আমি এরকম লেখার কারণে দেখা গেছে যে এরকম নাম্বারটা আসে। তো তোমরা ওই কাজটা কিন্তু ফলো করবা, ঠিক আছে? এরকম সাজিয়ে লিখবা। তোমার লেখাটা দেখলে যেতে, ধরো এটা আমি লিখছি, আমি যদি এই পাশ থেকে লিখতাম সব মিক্সচার হয়ে যেত। দেখছো কেমন করে স্পষ্ট করে 3টা জিনিস স্পষ্ট করে আছে। তারপরে 2টা উদাহরণ, সবাই উদাহরণ একটা আমি 2টা দিয়ে দিছি, বুঝাই দিছি কোনটা বাক্য আর কোনটা বাক্য নয়, কোনটা বাক্য আর কোনটা বাক্য নয়, বাক্য 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 নয়, এটাকে আলাদা করে করে বুঝিয়ে দিয়েছি। তোমাকে এই জিনিসগুলোকে খেয়াল রাখতে হবে, আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। যাক এগুলো আলোচনা করব। এরপর পদক্রম এটাও দিয়েছি। তারপরে হচ্ছে এই যে বাক্যের আরও যে 2টা প্রকার, গঠনগতভাবে প্রকারভেদ, অর্থগতভাবে প্রকারভেদ। এই যে তারপরে হচ্ছে ওই যে 8টা বাক্য থাকে, 8টা থেকে 5টা দিতে হয়। রূপান্তর কিভাবে করতে হয়, এভাবে রূপান্তর করতে হয়। এই রূপান্তরের নিয়মটা অনেকে জানো না, স্যার কেমনি লিখবো? বইয়ের মধ্যে সরল করা আছে, যে বাক্যটা সে বাক্যটাকে তুলবো কিনা, তুলে তারপর আবার সরল করে লিখবো কিনা, কি যে থেকে কি করবে একটু কনফিউশন হয়ে যাও। সরল যৌগিক জটিল এই কথাটা কি আগে লিখবো না পরে লিখবো, এই ধরনের সমস্যা তোমরা ভোগো। সেক্ষেত্রে দেখো কিভাবে লিখছি, নাম্বারিংটা করবা, তোমাকে যে নির্দেশটা দিয়ে সেই নির্দেশটা লিখবা, তারপরে বাক্যটা লিখবা। এতে কি হবে, টিচার বুঝতে পারবে। কারণ অনেক সময় টিচাররা একটা খুব বিরক্ত হয়, একবার প্রশ্ন দেখবে, একবার খাতা দেখবে, প্রশ্ন দেখবে, খাতা দেখবে, কিন্তু মিলাই যদি তাকে খাতা দেখতে হয়, সে তোমার উপর বিরক্ত হয়। তো তাকে কীভাবে আরাম দিয়ে দেওয়া যায়, ঠিক আছে? আমি যদি বলতে পারো যে স্যার দেওয়া তো আরাম দিয়ে কি হবে, সারা তো ওই খাতা দেখার জন্য টাকা নিচ্ছে, তারপর হচ্ছে ভ্যালু যেটা সেটা পাচ্ছে, তারা কিন্তু মনোযোগ দিয়ে খাতা দেখতে পারে না, ভাইয়া তারা পারে না। বা তোমার যদি প্রমাণে চায় তাদেরকে একটু তালিম দিবা, শিক্ষকদেরকে, স্যার আমাদের আমানত, আমাদের খাতাটা আপনারা ভালো করে দেখেন, এরকম যদি তালিম দিতে চাও তুমি খুঁজে বের করো তোমার খাতা কে দেখবে। যেহেতু তুমি খুঁজে বের করতে পারতেছো না, সুতরাং এই যা আছে সেটা মনে মনে রাখো, কান্নাকাটি যা করো মনে মনে করো, এই প্রকাশিতভাবে করে কিছু আর লাভ নেই। কারণ তোমাকে এটাই মনে রাখতে হবে যে আমার খাতা কে যে দেখবে আমি সেটা জানি না, সুতরাং তাকে আমাকে, এবং আমি যে আমার খাতা যে কে দেখছে সেও সে জানে না, সুতরাং আমাকে টিচার কীভাবে দিতে হবে, যে আমি যেহেতু অন্য সবার থেকে তাকে একটু আরাম করে দিব, যার কারণে সে আমাকে নাম্বার বাড়িয়ে দিতে কি হবে, ইনফ্লুয়েন্স হবে, উদ্বুদ্ধ হবে। এটার একই জিনিস, প্রথমে আমরা বেসিক ক্লাস করব। তো বেসিক ক্লাস যেটা করবা সেই বেসিক ক্লাসটা কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ বেসিক ক্লাসটা ইম্পর্টেন্ট। এরপর বোর্ড কোশ্চেন করবো। আচ্ছা, তবে আমরা বেসিক ক্লাস আর বোর্ড কোশ্চেনটা একসাথে করব, কারণ এই টপিকটা এরকম যে বেসিকের জন্য একটা ক্লাস, বোর্ড কোশ্চেন আলাদা করে হলে তুমি মানে এলোমেলো করে ফেলবা, শুধু বোর্ড কোশ্চেন আলাদা করে বেশি একটা লাভ হবে না, ঠিক আছে? তো এটা বেসিকের সাথে সাথে মিলিয়ে করতে হবে, যাতে বেসিকটা এবং বোর্ড কোশ্চেন একসাথে হয়ে যায়। তবে কৌশলী অনুশীলনটা আমরা আলাদা একটা করবো, এবং 5-5 নিশ্চিতকরণটাও আলাদা করে ক্লাস রাখবো। তারপরে হচ্ছে যে বেসিকটা পড়াবো। বেসিকের মধ্যে যেটা বলবো, বেসিকের মধ্যে কিন্তু পুরোটা গুরুত্বপূর্ণ না, একেবারে পুরো বেসিকটা গুরুত্বপূর্ণ না। কোন জায়গা গুরুত্বপূর্ণ, কোনটা গুরুত্বপূর্ণ না সেটা আমি মার্কিং করে সেটা আমি দাগিয়ে দিব, ঠিক আছে? তো সুতরাং যেই সময় যে ক্লাসটা আসবে সেই টপিকের মধ্যে যতটুকু গুরুত্বপূর্ণ সেখানে চিহ্ন দিয়ে রাখতে পারবো, বলবো। আর তোমাদের কাছে যারা বই আছে তুমি সেই বইটার মধ্যে সেই চিহ্নটা দিয়ে রাখবে। তারপর হচ্ছে বাক্যের প্রকারভেদ। প্রকারভেদ অনেকগুলো আছে, অনেক ধরনের প্রকারভেদ, সবগুলো প্রকারভেদ গুরুত্বপূর্ণ না, সবগুলো প্রকারভেদ তোমাদের পরীক্ষা আসবে না। দেখো 5 প্রকার দেওয়া হয়েছে, সরল যৌগিক জটিল, তারপর হচ্ছে বিবৃতি প্রশ্নবাচক অনুজ্ঞা আবেগ 2 রকম, কর্তা কর্ম ভাব কর্মকর্তা,
প্রত্যক্ষ উক্তি, পরোক্ষ উক্তি, সক্রিয় অক্রিয়, এইগুলোর মধ্যে তোমার লাগবে মাত্র শুধু এই দুইটা। তোমাদের পরীক্ষা আসবে কি? শুধুমাত্র এই দুইটা, সরল যৌগিক জটিল, বিবৃতি, প্রশ্নবাচক, অনুজ্ঞার আবেগ শব্দ, এই দুইটা শুধু তোমাদের আসবে। তাহলে বাকিগুলো আমরা দেখে কি বুঝলাম যে বাক্য এরকম হয়, কিন্তু এগুলো তোমাদের লাগছে না। এই তো, এরপর হচ্ছে এই টপিক এই জায়গাটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ আসলে শেষ করা যাবে না, এত গুরুত্বপূর্ণ। কারণ এই যে মানে এই প্রশ্নটা, এই ভিডিওটা তুমি যদি দেখে থাকো, তাহলে কিন্তু ওই কারণ একটাই, কারণ তোমারও বই ছিল, কি পড়তে হবে সেটা তুমি মোটামুটি জানতা, কিন্তু তোমার সমস্যা হয় স্যার যৌগিক জটিল না, সমাধান করতে পারি না। এরপর হচ্ছে কত বাক্য আছে, এত বাক্য কেমনে মুখস্থ করব, আমার কি এমন কোনো ফর্মুলা আছে যে ফর্মুলা দেখে বাক্য যেমনই হোক আমি খালি রূপান্তর করে ফেলতে পারবো একদম মেশিনের মতন? তো এইখানে আমরা সেই কাজগুলি করব সুন্দর করে, কারণ, সিম্পল, প্রক্রিয়া, এরপর হচ্ছে উদাহরণ, এরপর হচ্ছে এখানে আবার উদাহরণগুলোকে পাশাপাশি করে দেওয়া হয়েছে যাতে তোমাকে চিনতে, বুঝতে, ধরতে, মানে তিনটা পড়াটাকে এরকম করে কোনো জায়গায় দেওয়া হয়নি, এটাও শিওর। এরকম করে সাজিয়ে দুনিয়ার কোনো নোটের মধ্যেই দেওয়া হয় নাই, যেভাবে আমরা সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এরপরে বাক্যের রূপান্তর, এটাও হচ্ছে খুব ক্রিটিক্যাল বা গুরুত্বপূর্ণ জায়গা, যে স্যার বাক্য রূপান্তরটা করব কিভাবে, এই ম্যাজিকটা কি, আমি কোন জায়গাটাকে পরিবর্তন করে কি যুক্ত করে দিয়েই বাস সরলকে যৌগিক, জটিলকে জটিল, কি জায়গা করবো, এখানে কি করলে যৌগিক হয়ে যাবে, কি করলে জটিল হয়ে যাবে। তো এইটাও কেমন সুন্দর করে ফর্মুলা করে দেখিয়েছি, এবং যদি ভিডিওটা সহকারে দেখাই তাহলেও কিন্তু আমার পড়াটাও খুব আসান হয়ে যাচ্ছে। তখন বুঝবা যে না আসলেই খুব দুর্বোধ বা জটিল কিছু না, নিশ্চয়ই আমার উত্তরটা আমার প্রশ্নের মধ্যেই থাকে, তার মধ্যে হালকা করে কি কি করে দিলে আমার উত্তরটা হয়ে যাবে সেটুকু শুধু তোমার জানতে হবে। তো সেটাই আমরা জানাবো। তো এখানে পরে দেখো টপিক বেসিক আলোচনা করার পরে কিন্তু বোর্ড কোশ্চেন আলাদা না, বরং এইখানে কি করছি প্র্যাকটিস সহ দিয়ে দিয়েছি। কারণ তুমি যদি পার্ট বাই পার্ট প্র্যাকটিস করতে পারো, যেমন সরল বাক্যে রূপান্তর করো, যৌগিক বাক্যে রূপান্তর করো, তোমাদের যে কোনো গাইড বই যেখানে দেখো না কেন সেখানে কিন্তু একসাথে করে থাকে, পার্ট পার্ট করে থাকে না। তো পার্ট পার্ট করা না থাকার কারণে তুমি যখন একটা না পারো তখন তোমার একটু বিভ্রান্তি বা ভয় লাগে, তুমি বুঝতে পারতেছো না আমি কি সরলে দুর্বল, আমি কি যৌগিকে দুর্বল না জটিলে দুর্বল, বা স্যারকে আমি কি স্ট্রং করবো, স্যারকে আমি কি জিজ্ঞাসা করবো। এই জায়গা করলে তুমি বুঝে ফেলতে পারবা যে তুমি আসলে কোনটা পারছো কিংবা পারছো না, কিংবা একটা একটা করে শেষ করে করে তুমি ফাইনালি সবগুলোই শেষ করতে পারছো বা পারবা। এরপরে দেখো বাক্যের অনেকগুলো প্রকারভেদ, বিবৃতি, প্রশ্ন, অনুজ্ঞা, আবেগ, এই প্রকারভেদগুলো আছে। বাক্য রূপান্তর, এই যে অতিবাচক, নেতিবাচক, এই রূপান্তরগুলো আসতেছে, বিবৃতি, প্রশ্ন, অনুজ্ঞা, তো সবগুলো আমরা পাশাপাশি রেখেছি। এবং দুইটাই, বিবৃতি থেকে বিস্ময়, বিস্ময় থেকে কিভাবে বিবৃতি, দুইটাই, যাতে তোমার অনেকগুলো এলোমেলো থাকলে পড়তে যতটা সময় লাগতো এরকম সাজিয়ে দেওয়ার কারণে অল্প সময়, দেখো মাত্র এক পৃষ্ঠা, দেখছো একটা পৃষ্ঠার মধ্যে পুরো পড়াটা, পুরো বেসিকটা, পুরো জিনিসটা একদম মাখনের মতো সাজিয়ে নেওয়া হয়েছে, একটুখানি কামড়ে তুমি শুধু খাওয়া। এই তো অস্তিবাচক, নেতিবাচক, বিবৃতি, এবং এটাকে প্র্যাকটিস রাখা হয়েছে এরকম, তুমি এই পাশে ঢেকে রাখবা, এই পাশে দেখবা, এবার প্র্যাকটিস করে মিলিয়ে তারপরে কাগজ সরা দেখবা যে তোমার উত্তর হয়েছে কিনা। আচ্ছা, আরেকটা বলি, এইটা কিন্তু সরল থেকে যৌগিক বা জটিল থেকে জটিল করবা, এটার জন্য কিন্তু কোনো নির্দিষ্ট উত্তর নাই যে কিন্তু এইটাই হইতে হবে, স্যার বই যেটা দিচ্ছেন সেটার মতন তোমার যদি না হয় তোমার নাম্বার কাটা গেছে, এরকম কিন্তু না। তুমিও একটা ভিন্ন স্টাইল দিতে পারো। এখন কথা হচ্ছে তুমি ভিন্ন স্টাইলে কে ভুল দিছো, ভুল দেখছো স্যার আমারটা হয়েছে, আসলে এটা হয় নাই, কেমনে বুঝবা, কিভাবে বুঝবা? তো যাই হোক, এই পড়াটার জন্য আমাদের যদি প্রাইভেট ব্যাচ হয়, অফলাইনে হয়, তাহলে তুমি নিশ্চয়ই প্রাইভেট ব্যাচে আসবা, সেখানে আমরা কিন্তু করবো, ভিডিওতে তো শুধু ক্লাস দেখতেছো আর সেখানে প্র্যাকটিস করে ফেলবা। আর অফলাইন বা অনলাইন প্রাইভেট ব্যাচে যদি ভর্তি হয়, জুম ব্যাচে, সেখানেও তুমি কি করতে পারবা, এরকম প্র্যাকটিস করে করে একদম টিচারের সামনে থেকেই তুমি তোমার পড়াটাকে আদায় করে নিতে পারবা। তো ঠিক আছে, এরপর অনুজ্ঞা, বিস্ময় বাক্য, এইগুলো থাকছে বা হচ্ছে। এরপরে বিগত সালে বোর্ড কোয়েশ্চেন, দেখছো বিগত সালে বোর্ড কোয়েশ্চেন কিন্তু বর্ণামূলকে খুব বেশি আসতেছে না, এবং যে এক বলছিলাম কি এই যে চারটার মধ্যে এটা তো একেবারে বাদ, এই তিনটার মধ্যে পড়তে পারো, কিংবা আরো সহজ করে বলে এই দুইটা পড়তে পারো, তাহলে এই দুইটা পড়লেই তুমি কমেন্ট পেয়ে যাচ্ছ, কিন্তু চোরাই কমেন্ট, ঠিক আছে, একটু রিস্ক থেকে যাবে, ওকে। এবং এটা পাস যারা করছে তাদের জন্য। আর খটাও দেখো, খর ক্ষেত্র আমরা বোর্ড কোয়েশ্চেন দিয়েছি, তোমাদের অনেকে কনফিউশন হয় যে স্যার নোট তো পালো, অনেক ভালো বুঝতে পারলাম, কিন্তু বোর্ড কোয়েশ্চেনের জন্য তো আমরা একটা বই কিনছি, ঠিক আছে, এই কনফিউশন তোমার আর করতে হবে না, কারণ এখানের মধ্যে আমরা বোর্ড কোয়েশ্চেন, মডেল টেস্ট এগুলো সবকিছু এর মধ্যে রেখে দিয়েছি। দেখছো এই যে ব্যাকেট অনুযায়ী কি সরল, যৌগিক, জটিল এই করা দেওয়া আছে, বাক্যটা এটা তুমি ঢেকে রেখে পড়তেও পারবা, এবং পাশে কোনটা কোন সালে আসছে এটা দেওয়া আছে যাতে তুমি গুরুত্বটা অনুধাবন করতে পারো। আচ্ছা, এটার ক্ষেত্রে একটা কথা বলবো, সেটা হচ্ছে তুমি একটা পার্ট পুরো শেষ না করার থেকে
প্রতিটা পার্ট একটু একটু করে শেষ করার চেষ্টা করবা, এটা তোমার সময় অনুযায়ী, এটা তোমার সময় আছে। এছাড়া এখানে প্রায় 2 পৃষ্ঠার মধ্যে 2 বা কয় পৃষ্ঠা, হ্যাঁ 2, এই তো 3 পৃষ্ঠার মধ্যে 3 ও 4 পৃষ্ঠা, হ্যাঁ 3.5 পৃষ্ঠার মধ্যে কিন্তু পুরো ভোট কোশ্চেন অন্যান্য বইয়ে যেরকম 14-15 পৃষ্ঠাকে একদম 3.5 পৃষ্ঠার মধ্যে আমরা অ্যাটাচ করতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো এই 3.5 পৃষ্ঠা যদি তোমার পড়ার সময় থাকে তাহলে তুমি সবটা পড়বা, তাহলে তুমি ফুল প্রিপেয়ার্ড। আর যদি তোমার সময় না থাকে তুমি কি করবা, অন্তত শুরুর দিকের হ্যাঁ শুরুর দিকের কয়েকটা পড়ে ফেলবা, শুরুর দিকের কয়েকটা পড়ে ফেলবা। এটা কেন বলছি, আমরা কিন্তু যে ক্যাটাগরিকে ভাগ করে দেওয়ার কারণে কিন্তু এইটা, যে তোমরা বোর্ড কোশ্চেন অনেকগুলো থাকে, এখন এগুলো পড়তে পারো না, তুমি যতটুকু অংশ পড়ো তার মধ্যে হয়তো কমন আসলে হয়, কিংবা বাইরে আসলে কমন তোমার পড়ে না, তুমি পারো না। কিন্তু তুমি যে প্রত্যেকটা টপিক থেকে একটু একটু করে পড়ো, তাইলে তোমার কি হবে, তোমার প্রশ্ন যেইটাই আসুক, এটা আসলে তো কমন পড়েই গেল, যদি নাও আসে নিচ থেকেও আসে তাইলেও তুমি পারছো বা তারপর তুমি পারবা, কারণ ওই যে তোমার আইডিয়া হয়ে গেছে যে আসলে পরিবর্তনটা করতে হয় এটা কি। তো সুতরাং বোর্ড কোশ্চেন এভাবে করে পড়বা। বোর্ড কোশ্চেন শেষ হয়ে গেলে পরে আমাদের কৌশল রয়েছে, অনুশীলন রয়েছে, মানে মডেল টেস্ট। এই মডেল টেস্টটাও কিন্তু সেই মডেল টেস্টের মতন না, একটু ভিন্ন। কেন কি, প্রথমে তোমাকে কিন্তু আমি পরীক্ষা নাম্বার 5-এ 5 পর্যায়ে রূপান্তর করতে বলছি না, প্রথমে বলতেছি কি বাক্য আগে নির্ণয় করতে শিখো, কোনটা সরল কোনটা যৌগিক এটা আগে চিনো। এইটা যদি তুমি চিনতে পারো, এইটা যদি তোমার ভিতরে ধারণ করা শুরু করতে পারো, তাহলে তুমি রূপান্তর যাই আছে সেগুলো করতে পারবা। এই জন্য আমরা কৌশলটাকে দুইভাবে সাজিয়ে, 2টি স্টেপে, আগে বাক্য চিনো, তারপরে আমাদের সাথে এরকম রূপান্তর কর, তারপরে তুমি দেখো তোমার কয়টা তুমি পাচ্ছ। এবং এই রূপান্তরটাও ক্যাটাগরি বেসিস, হ্যাঁ সরল জটিল টাকা থেকে, ইতিবাচক নেতিবাচক থেকে, তারপর হচ্ছে নির্দেশক থেকে। আচ্ছা, তারপর হচ্ছে 5-এ 5 নিশ্চিত করার জন্য বোর্ড কোশ্চেনগুলোকে একেবারে এখানে কোনো আলাদা ক্যাটাগরি করে নাই, একদম মিক্সচার করে আছে। এখন তুমি মিক্সচারের মধ্যে তোমার দেখতে হবে তুমি আসলে কত পাচ্ছ বা পাওয়ার উপযোগী তুমি হচ্ছ। ঠিক আছে, বেশ কটা মডেল টেস্ট আছে, অনেকগুলো আছে মডেল টেস্ট, আর সবগুলো তোমরা পেয়ে ভালো নাম্বার করো। তারপরে হচ্ছে বিগত সালের এই অ্যাডমিশন 9ম শ্রেণীর বইয়ের যে প্রশ্নগুলো বা সরকারি চাকরির এই টপিকের প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো আছে, যারা হচ্ছে একের মধ্যে প্রিপারেশন নিয়ে দিতে চাও তারা এই প্রশ্নগুলো সহ পড়বা। এবং এই প্রশ্নগুলোর পড়াটা হলে তোমার যে এইচএসসিরও যে লেভেল পড়াটা, সেটা একদম পানি পানি মনে হবে। তখন অন্যদের কাছে যেটা জটিল মনে হবে, তোমার কাছে মনে হবে এটা একদম পানি, ওরা পারে না কেন। দ্বিতীয় কথা হচ্ছে এই প্রশ্নগুলো তার চেয়েও সহজ, অর্থাৎ তোমরা যে লিখতে যাও রূপান্তর করো, সেখানে একটা বাক্য রূপান্তর করতে হয়, এখানে রূপান্তর করতে হয় না। তোমাকে কি বলবে, একটা বাক্য দিয়ে নিজে কি করবে, এটা কোন বাক্য, ওকে, অর্থাৎ এখানে রূপান্তর করতে হবে না, বাক্যটা তুমি শুধু চিনতে পারলেই তোমার এখানের কার্যক্রম হয়ে গেছে। ঠিক আছে, তো যাই হোক, আমরা এখানে বুঝতে পারতেছি বিগত সালগুলোতে জবগুলোতে বিভিন্ন জায়গায় এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। তো ঠিক আছে, আমরা এই পুরোটার মধ্যে কিভাবে করে পড়বো, কিভাবে করে সাজানো আছে, তুমি কিভাবে পড়বা, কোন অংশটা কেমন গুরুত্বপূর্ণ সে আলোচনা করে দিলাম। এরপর আমাদের সাথে তোমাদের দেখা হবে এই বেসিক ভিডিওতে। ঠিক আছে, বেসিক ভিডিও অর্থাৎ কি, কেন, কিভাবে, এরকম আছে এই বেসিক ভিডিওতে স্টেপ 1-এ যে বেসিক ভিত্তি স্থাপন, সেই ভিডিওতে দেখা হবে। তো সেই ভিডিওটা বুঝতেই পারছো গুরুত্বপূর্ণ, কারণ কি ভিডিও বেসিক না হলে তুমি তো অন্য সামনে কি করবা সেটাও বুঝতে পারবা না। তো বেসিক ভিডিওতে স্বাগতম জানিয়ে এই ভিডিওটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।